মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলায় গাইবান্ধার গোবিন্দগঞ্জের ছাত্রলীগ নেতা শাকিল আকন্দ বাবুলকে দেয়া হয়েছে ২ মাসের কারাদণ্ড। তাদের আত্মসমর্পণের দিন থেকে কারাদণ্ড কার্যকর হবে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গত বছর ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর এই প্রথম কোনো মামলায় শেখ হাসিনার সাজা হলো। এই সংবাদটি রয়েছে, এর পাশে একটি বিশেষ সংবাদ আমরা দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে ফেব্রুয়ারি এপ্রিল তবুও সংসদ জাতীয় সংসদ নির্বাচনের কেন্দ্র করে বা সেই সংক্রান্ত একটি বিশেষ রিপোর্ট দৈনিক দেশ রূপান্তর করেছে। জাতীয় সংসদ নির্বাচনের নির্দিষ্ট সময়সূচি এখনও চূড়ান্ত হয়নি, তবে সম্ভাব্য সময় হিসেবে সরকার পক্ষ থেকে আগামী বছরের ফেব্রুয়ারি অথবা এপ্রিলের কথা বলা হচ্ছে। যদিও নির্বাচন কমিশন এখনও সরকারের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক নির্দেশনা পায়নি, তবুও নির্বাচন আয়োজনের বিশাল প্রস্তুতির অংশ হিসেবে ইতিমধ্যে কমিশনের কিছু কার্যক্রম শুরু করে দিয়েছে। সংস্কার, বিচার, নির্বাচন প্রশ্নে সরকার ও রাজনৈতিক দলগুলো একমত, তবে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকায় নির্বাচনের দিনক্ষণ নিয়েও জনমনে সংশয় রয়েছে। বিভিন্ন কোড করা হয়েছে। নির্বাচনকারী ইসির ঘোর প্রস্তুতি, রোডম্যাপ থাকলে কাজগুলো আরও স্পষ্ট হতো। ইসির জন্য বড় চ্যালেঞ্জ আইন শৃঙ্খলার রক্ষা, ডক্টর আব্দুল আমিন বলেছেন। এই সংবাদটি এখানে রয়েছে। এর পাশে আরেকটি সংবাদ দেখতে পাচ্ছি আমরা, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে গতকাল সাক্ষাৎ করেছেন বাংলাদেশে ইউনেস্কোর প্রতিনিধি। সেই ছবিটি এখানে উঠে এসেছে। অপতথ্য রোধে জাতিসংঘের ভূমিকা চান প্রধান উপদেষ্টা। ভুয়া তথ্য ও ভুয়া সংবাদ রোধে জাতিসংঘকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, শুধু সরকারের সঙ্গে নয়, গণমাধ্যমের সঙ্গেও সংলাপে বসতে হবে জাতিসংঘকে। একই সঙ্গে তিনি গণমাধ্যমের আত্মনিয়ন্ত্রণের উপর গুরুত্ব আরোপ করেন। গতকাল বুধবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউনেস্কোর প্রতিনিধির সাথে তিনি সাক্ষাৎ করেন এবং সেখানে তিনি এই কথাটি বলেন, গণতন্ত্রের বিরুদ্ধে কেউ যেন ষড়যন্ত্র করতে না পারে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি এই কথাটি বলেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। আমরা গণতন্ত্রের চর্চা যেমন দলের মধ্যে করি, তেমনি গণতন্ত্রের চর্চা দেশের মধ্যেও করতে হবে, সেই কথা তিনি বলেছেন। এছাড়া এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি কুড়িগ্রাম ও লালমনিরহাটে গতকাল সফর করেছেন এবং সেখানে তিনি বলেছেন, ফ্যাসিস্ট শাসনের পতন হলেও কাঠামো টিকে আছে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই আন্দোলনের মধ্যে দিয়ে ফ্যাসিস্ট শাসনের পতন ঘটলেও তার কাঠামো এখনও টিকে আছে। দেশে এখনও মাফিয়াতন্ত্র, দখলদারিত্ব ও সন্ত্রাস বিরাজমান। দেশের লড়াই শেষ হয়নি। নতুন একটি ন্যায়ভিত্তিক দেশ গঠনের লক্ষ্যে এই সংগ্রাম অব্যাহত থাকবে। আরেকটি সংবাদ দেখতে পাচ্ছি, ডিসেম্বরের মধ্যে এই ব্যাংক সংস্কার আইন প্রণয়ন প্রায় শেষ। আওয়ামী লীগ সরকারের সময় চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছিল ব্যাংক খাতে। বিভিন্ন ভৈফর প্রতিষ্ঠানের নামে ব্যাংক থেকে বের করে নেওয়া হয় হাজার হাজার কোটি টাকা। এসব ঋণের অধিকাংশই এখন খেলাপি। ব্যাংক যাতে নিয়ম মেনে পরিচালিত হয় তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার বেশ কিছু উদ্যোগ নিয়েছে। সেসব উদ্যোগ শিগগিরই দৃশ্যমান হবে। আগামী ডিসেম্বরের মধ্যে উদ্যোগগুলো সম্পন্ন হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। উপদেষ্টা বলেন, আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ফেরানো এবং ব্যাংক ও এসএমই খাতকে পুনর্গঠনের লক্ষ্যে চলমান সংস্কার কাজ আগামী ডিসেম্বরের মধ্যে শেষ হবে। আলী রিয়াজ বললেন, তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচনে সব দল একমত। সংসদীয় আসনের সীমানা নির্ধারণের একটি সাংবিধানিক বিশেষায়িত কমিটি গঠনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। এছাড়া তত্ত্বাবধায়ক সরকার গঠনের বিষয়েও দলগুলো একমত, তবে এ নিয়ে আরও আলোচনা চলবে বলে জানান তিনি। গতকাল বুধবার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কমিশনের আলোচনা শেষে তিনি এই কথা জানিয়েছেন। এর পাশে
আরেকটি ইতিহাস করেছে বাংলাদেশের নারী ফুটবল দল, সেই সংবাদটি রয়েছে এবং ছবি এসেছে। ইতিহাস করলেন বাংলাদেশের মেয়েরা, বাংলাদেশ নারী ফুটবল দলের সাফের গণ্ডি পেরিয়ে প্রথমবারের মতো এএফসির এশিয়ান বাছাই পর্ব থেকে চ্যাম্পিয়ন হয়ে প্রথমবারের মতো এশিয়া কাপ খেলতে যাচ্ছে বাংলাদেশের নারীরা, সেই সংবাদটি উঠে এসেছে। নিউ ইয়র্ক সিটির আনুষ্ঠানিক মেয়র প্রার্থী মামদানি বেশ জনপ্রিয়তা তিনি দেখিয়েছেন এবং বেশ আলোচনায় উঠে এসেছে নিউ ইয়র্ক সিটির যে মেয়র নির্বাচন, সে মামদানি এখন আনুষ্ঠানিকভাবে মেয়র প্রার্থী। তো সেই সংবাদটিও দৈনিক দেশ রূপান্তরে উঠে এসেছে। এছাড়া ইসরায়েল যে গাজায় যেভাবে যেখানে হামলা চালাচ্ছে, সেই হামলার খবরও এসেছে, যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে 60 দিনের একটা যুদ্ধবিরতি আসতে যাচ্ছে। এই ছিল দৈনিক দেশ রূপান্তরের আজকের প্রথম পাতার সংবাদগুলো। আমরা একটু দেখতে চাই দৈনিক জনকণ্ঠ কী কী সংবাদ প্রকাশ করেছে আজ। প্রথম পাতায় দৈনিক জনকণ্ঠের প্রধান যে শিরোনামটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আলোচনার কেন্দ্রে এখন সংখ্যানুপাতিক নির্বাচন। যে এখন রাজনীতি অঙ্গনে এই আলোচনাটাই চলছে যে আগের যে গতানুগতিকভাবে যে নির্বাচন হতো সেই নির্বাচন হবে না পিআর পদ্ধতিতে নির্বাচন হবে, সেটি নিয়ে কিন্তু রাজনৈতিক অঙ্গনে বেশ কথা হচ্ছে। বিশেষ করে সংস্কার কমিশনে প্রায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে, তো ঐকমত্য কমিশনে। তো সেই আলোচনা দেখা যাচ্ছে যে হয়তো বা কিছু কিছু রাজনৈতিক দল এর পক্ষে অবস্থান নিলেও বড় রাজনৈতিক দল এবং তার যে অনুসারীরা আছে বা বড় রাজনৈতিক দল বিএনপি এবং তার যে সমমনা দলগুলো রয়েছে তারা কিন্তু এর বিপক্ষে অবস্থান নিয়েছে। এখন দেখা যাক যে ঐকমত্য কমিশন এইটিকে বিএনপিকে অনেক বেশ কিছু বিষয়ে ঐকমত্যে নিয়ে আসা গেছে। এখন এই সংখ্যানুপাতিক বিষয়টি আসলে কি হয় সেটির দিকে তাকিয়ে আছে অনেকেই। সারা দেশে আলোচনার কেন্দ্রে এখন প্রাপ্ত ভোটের অনুপাতে সংসদের আসন বণ্টনের পদ্ধতি তথা আনুপাতিক প্রতিনিধিত্ব নির্বাচন। হাটে ঘাটে মাঠে কিংবা চায়ের দোকানে দেশবাসীর মুখে আলোচিত বাংলাদেশের জন্য অনেকটা নতুন এই নির্বাচন ব্যবস্থা। বাংলাদেশ জামায়াতে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, আমার বাংলাদেশ পার্টি, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী ঐক্যজোট, খেলাফতে মজলিস, নিজামে ইসলাম পার্টি, হেফাজতে ইসলাম সহ বেশ কিছু রাজনৈতিক দল আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতিতে অনুষ্ঠানে সোচ্চার। অপরদিকে পরিবর্তিত প্রেক্ষাপটে দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি সহ ফ্যাসিস্ট বিরোধী যুগপৎ আন্দোলনে তাদের শরিক ও সমমনা রাজনৈতিক দলগুলো এ পদ্ধতির ঘোর বিরোধী। এরপরেই রয়েছে নারীদের ঝুলিয়ে উল্লাস করত বাহিনীর সদস্যরা, গুম কমিশনের প্রতিবেদনের চাঞ্চল্য, শিফটিং সিস্টেমে 4 ঘন্টা পরপর নির্যাতন করত সিটিটিসি, ভারসাম্যহীন অনেক ভুক্তভোগী, ক্ষত চিহ্নে ভয়াবহতা। গুম কমিশনের নিয়ে একটি প্রতিবেদন আমরা দেখতে পাচ্ছি। এছাড়া রক্তঝরা জুলাই, শাহবাগ মোড়ে অবরোধ করেন শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। গত বছর যে জুলাই আন্দোলন এবং জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণের একটি সংবাদ রয়েছে। বিভ্রান্তিকর তথ্য ও ভুয়া খবরই আমাদের প্রধান সমস্যা। ইউনেস্কো প্রতিনিধিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে গতকাল ইউনেস্কোর যে প্রতিনিধি তিনি দেখা করেছেন, তো সেখানে তিনি এই মন্তব্য করেছেন। পাশে আমরা দেখতে পাচ্ছি এএফসি নারী এশিয়ান কাপের বাছাই ম্যাচে বুধবার ইয়াঙ্গুনে মিয়ানমারের বিরুদ্ধে জয়ের পর উল্লাস করছে বাংলাদেশের নারীরা, সেই ছবিটি রয়েছে। ইতিহাস করে এশিয়া কাপে বাংলাদেশ, দক্ষিণ এশিয়ার ফুটবল টানা 2বার চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী দল এবার ইতিহাস করলো। এএফসি নারী এশিয়ান কাপ বাছাইয়ে বাহরাইনকে 7-0 গোল উড়িয়ে দেওয়ার পর পরাক্রমশালী মিয়ানমারের সঙ্গে 2-1 গোলের দারুণ এক জয় তুলে নিল মেয়েরা। এর মধ্যে দিয়ে নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো এশিয়া কাপ খেলা নিশ্চিত করলো বাংলাদেশ নারী ফুটবল দলকে 2026 এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে প্রথমবারের মতো জায়গা করে নেয়ার ঐতিহাসিক সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং শুধু ডক্টর মোহাম্মদ ইউনূস না, বিভিন্ন অঙ্গন থেকে কিন্তু নারী দলকে অভিনন্দন জানানো হয়েছে এবং এইরকম বিরল ইতিহাস বাংলাদেশে ঘটেনি। প্রথমবারের মতো বাংলাদেশ এশিয়ার সর্বোচ্চ পর্যায়ে খেলতে যাচ্ছে বাংলাদেশের নারীরা। নিশ্চয়ই বাংলাদেশের ফুটবলের জন্য গতকাল ছিল একটি বড় দিন।
এছাড়াও আরও সংবাদ যেটি দেখতে পাচ্ছি, 2 ইস্যুতে রাজনৈতিক দলগুলো একমত। ঐকমত্য কমিশনে আমরা দেখেছি যে বেশিরভাগ বিষয়ে দেখা যাচ্ছে যে রাজনৈতিক দলগুলো একমত হচ্ছে না, কিন্তু গতকালের 2টি ইস্যুতে তারা কিন্তু দেখা যাচ্ছে যে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। সেই বিষয়গুলো কি কি? সেই বিষয় দুটি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার এবং সীমানা নির্ধারণ পদ্ধতি নিয়ে। দর্শক, এই ছিল দৈনিক জনকণ্ঠের আজকের প্রথম পাতার খবরগুলো, বিশেষ বিশেষ সংবাদগুলো। প্রধান শিরোনামটি দেখতে পাচ্ছি, ইতিহাস করে এশিয়ান কাপে নারী ফুটবল দল। এদেশের ফুটবলে আরও একটি বড় সুসংবাদ দিলেন নারী ফুটবলাররা। এতদিন যা কেউ স্বপ্নেও ভাবেনি, এবার সেটি বাস্তবের রূপ নিল। বাংলাদেশের নারী ফুটবলাররা খেলবে এশিয়ান কাপ ফুটবলের বড় মঞ্চে। আগামী বছর অস্ট্রেলিয়া হবে এশিয়ান কাপ ফুটবল। ইতিহাস সৃষ্টি করলো বাংলার নারী ফুটবলাররা। এমন অসাধ্য সাধন হয়েছে শক্তিধর ফুটবল দল মিয়ানমারকে হারিয়ে। গতকাল মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুনে ঋতুপর্ণা জোড়া গোলে বাংলাদেশ নারী ফুটবল দল 2-1 ব্যবধানে হারায় মিয়ানমারকে। দর্শক, নিশ্চয়ই এটি বাংলাদেশের ফুটবলের জন্য একটি বড় দিন, কারণ বাংলাদেশের পুরুষ ফুটবল দল কিন্তু এই সাফল্য অর্জন করতে পারেনি। বলতে গেলে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে কালকের দিনটি ছিল অবিস্মরণীয়। এর পরে দেখতে পাচ্ছি আরেকটি সংবাদ, বাধ্যতামূলক অবসরে এনবিআরের 3 সদস্য ও 1 কমিশনার। সাময়িক বরখাস্ত হলেন চট্টগ্রাম কাস্টমস কমিশনার। জাতীয় রাজস্ব বোর্ডের কর বিভাগের সদস্য মোহাম্মদ আলমগীর হোসেন, মূসক নীতির সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুর রউফ, শুল্ক নীতির সদস্য হোসেন আহমেদ ও বরিশালের কর কমিশনার মোহাম্মদ সাব্বির আহমদকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। সরকারি চাকরি আইন অনুযায়ী চাকরির মেয়াদকাল 25 বছর পূর্ণ হওয়ায় জনস্বার্থে তাদের অবসর দেওয়া হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে। গতকাল বুধবার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের পৃথক পৃথক প্রজ্ঞাপনে তাদের অবসরে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনার জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর পাশে দেখতে পাচ্ছি দেশের স্বার্থে নির্বাচনের জন্য ছাড় দিয়েছে বিএনপি। তারেক রহমান সংস্কার ইস্যুতে কিছু বিষয়ে একমত না হলেও নির্বাচনের দিকে তাকিয়ে এবং নির্বাচনে যেতে চাই জন্য বিএনপি ছাড় দিয়েছে উল্লেখ করে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ছোট দলের মতামতকে সম্মান জানিয়ে বড় দল হিসেবে বিএনপিকেই সমস্যার সমাধান করতে হবে। এই মুহূর্তে সবচেয়ে বড় ও জনপ্রিয় দল বিএনপি, তাই দলটির কাছে জনগণের প্রত্যাশা অনেক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি গতকাল কথা বলেছেন, সেই উক্তিটি এখানে উঠে এসেছে। এর পাশে আমরা দেখতে পাচ্ছি পটিয়া থানার ওসি প্রত্যাহারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিবি গতকাল কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। পটিয়া থানা ঘেরাও, মহাসড়ক অবরোধ, চট্টগ্রাম নগরীতে অবস্থান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অবশেষে ওসি প্রত্যাহার। পটিয়া থানার পুলিশের সঙ্গে সংঘর্ষের প্রতিবাদে পটিয়া ব্লকেট কর্মসূচির মাধ্যমে চট্টগ্রামে কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। প্রায় 4 ঘণ্টা ব্যাপী চলা এই কর্মসূচির ফলে মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে বিকেলে ডিআইজির সঙ্গে সাক্ষাতের দাবিতে নগরের খুলশী থানার সামনে জাকির হোসেন সড়কে অবরোধ করেন আন্দোলনকারীরা। পরবর্তীতে অবশ্য আন্দোলন উঠে গেছে। 6 রান তুলতেই 7 উইকেট নেই বাংলাদেশের লজ্জার হার। দর্শক, বাংলাদেশের নারী ফুটবলাররা যতক্ষণ গর্বের একটি দিন উপহার দিয়েছে দেশের ক্রীড়া অঙ্গনকে, তখন একটি লজ্জার হার উপহার দিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তারা কিন্তু দেখা যাচ্ছিল প্রথমে বোলিং করে ফিল্ডিং করে শ্রীলঙ্কাকে প্রথম ওয়ানডেতে খুব কম রানের মধ্যে, যে রানটি সহজে চেস করা যায়, 244 রানের মধ্যে আটকে ফেলেছিল। কিন্তু জবাব দিতে নেমে শুরুটাও দুর্দান্ত হয়েছিল। 1 উইকেটে এক পর্যায়ে 99 রান ছিল। সেই 1 উইকেটে 99 থেকে নাজমুল শান্ত রান আউট হলেন। তারপর একে একে মাত্র 6 রান তুলতে 7 উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। সেখানেই বাংলাদেশ হেরে যায়। তো মেহেদী মিরাজ তার অধিনায়কত্বর যে চ্যাপ্টারটি শুরু করলেন, খুব বাজেভাবে শুরু করলেন। দর্শক, এই ছিল দৈনিক ইত্তেফাকের আজকের প্রথম পাতার সংবাদ। আমরা এখন একটু দেখে নিতে চাই দৈনিক যুগান্তর কী কী সংবাদ করেছে। দৈনিক যুগান্তরে আমরা দেখতে পাচ্ছি যে এই পটিয়া থানা ঘেরাও এবং চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ, সেই ছবিটি তারা প্রধান শুরুতে দিয়েছে। এরপরে অবশ্য তারা প্রধান যে শিরোনামটি করছে সেটি হচ্ছে
আদালত অবমাননা মামলায় 6 মাসের কারাদণ্ড শেখ হাসিনার প্রথম সাজা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই মামলার আওয়ামী লীগের নেতা শাকিল আকন্দ বুলবুলের 2 মাস কারাদণ্ড। বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করা, মামলার বাদী ও সাক্ষীদের ভয় ভীতি দেখানোর ও হুমকির কারণে এই কথাটি উঠে এসেছে এই মামলায়। এর পাশাপাশি দিনভর দুর্ভোগ, লাখো মানুষের অবরোধ, থানা ঘেরাও, পটিয়া ওসি প্রত্যাহার, সেই সংবাদটি আমরা জানিয়েছি। জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতি নিয়ে জটিল সমীকরণ রাজনীতিতে। সংসদের উচ্চ কক্ষে পিআর পদ্ধতিতে 100 জন মনোনীত করার প্রস্তাব ঐক্যমত কমিশনের। এই পদ্ধতির বিরোধিতা করছে বিএনপি, সমমনা 6টি দল ও জোট। জামায়াত ও ইসলামী আন্দোলনের নিম্নকক্ষ ও উচ্চ কক্ষে পিআর চায়। জাতীয় সংসদ নির্বাচনের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি চালুর প্রস্তাব নিয়ে রাজনৈতিক সমীকরণ জটিল পরিস্থিতিতে রূপ নিয়েছে। সংবিধান সংস্কার কমিশন এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাবের ভিত্তিতে শুধু জাতীয় সংসদের উচ্চকক্ষ এ পদ্ধতি চালুর বিষয়ে কাজ করছে জাতীয় ঐকমত্য কমিশন। তবে প্রস্তাবটি নিয়ে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রকাশ্যে মতবিরোধ দেখা দিয়েছে। বিএনপি ও সমমনা 6টি দল ও জোট এ পদ্ধতির বিরোধিতা করছে। জাতীয় নাগরিক পার্টি, এবি পার্টি সহ বেশ কিছু রাজনৈতিক দল উচ্চ কক্ষে পিআর পদ্ধতি চালুর পক্ষে অবস্থান নিয়েছে। তবে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সংসদের উচ্চ কক্ষ ও নিম্নকক্ষ দুই ক্ষেত্রেই পিআর পদ্ধতি চালুর বিষয়টি উত্থাপন করেছে। শহীদের স্মরণে বিএনপির আলোচনা সভা, ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের বার্তা দিলেন তিনি। সেই সংবাদটি উঠে এসেছে গণঅভ্যুত্থানে বর্ষপূর্তিতে শহীদদের স্মরণে মঙ্গলবার বিএনপি আয়োজিত আলোচনা সভা ও জাতীয় রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে সক্ষম হয়েছে। বিশেষ করে ফ্যাসিবাদের অপশক্তির বিরুদ্ধে সব দলের ফের সমন্বয় ঐক্যবদ্ধ হওয়ার আওয়াজ তুলতে পেরেছে। সভায় উপস্থিত বেশিরভাগ দলের সিনিয়র নেতাদের বক্তব্য জুড়ে ছিল ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার। প্রত্যেকে বলেছেন মতের বিরুদ্ধে থাকবে কিন্তু দেশের স্বার্থে সবাই ঐক্য হবে। এই সংবাদটি রয়েছে। জনস্বার্থ বিরোধী বিষয়ে ছাড় দেবে না বিএনপি, তারেক রহমান তার মন্তব্যটি। এছাড়া পাশে আমরা দেখতে পাচ্ছি মিয়ানমারকে হারিয়ে জয়ের উল্লাস বাংলাদেশের নারী ফুটবলারদের, সেই সংবাদটি রয়েছে। ঐকমত্য কমিশনের বৈঠক শেষে ডক্টর আলী রিয়াজ তত্ত্বাবধায়ক সরকারে একমত সব দল। জাতীয় সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে স্বচ্ছতার বিষয়ে একটি বিশেষায়িত কমিটি হবে, সেই সংক্রান্ত বিষয়ে সবাই একমত হয়েছে। দর্শক, আজকের বেশিরভাগ পত্রিকায় যে জিনিসটি দেখা যাচ্ছে যে আমরা দেখলাম যে সাবেক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গেছেন, যিনি ছাত্র জনতার আন্দোলনে, তার দেশ থেকে পালিয়ে যাওয়ার পর প্রথম কিন্তু একটি সাজা হলো 6 মাসের আদালত অবমাননা মামলায়। এছাড়া গতকাল বাংলাদেশের নারী ফুটবল দল একটি অভাবনীয় গৌরব অর্জন করেছে, সেই সংবাদটি উঠে এসেছে। এবং এছাড়া আমরা দেখতে পেরেছি যে ঐকমত্য কমিশনে যে রাজনৈতিক দলগুলোর অবস্থান তা নিয়েও কিন্তু সংবাদপত্রে বেশ ফলো করে সংবাদ প্রকাশিত হয়েছে। দর্শক, এশিয়ান সংবাদ বিশ্লেষণ আজ এ পর্যন্তই। আগামীকাল একই সময় দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এশিয়া টেলিভিশনের সঙ্গে থাকুন।